ম্যালেরিয়ার একদম প্রথমে লেখা আছে ম্যালেরিয়া শব্দ কিভাবে আসলো, ম্যাল অর্থ দূষিত, আর এরিয়া আসছে হলো এয়ার থেকে, তাহলে ম্যালেরিয়া শব্দের অর্থ হলো দূষিত বাতাস। তো প্রথমে ধারণা করা হতো যে দূষিত বায়ু সেবন করলে বা দূষিত বায়ুতে থাকলে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা দূষিত বায়ুতে ছিল, এই জন্য ভাবছিল, সবাই ভাবতো যে দূষিত বায়ুতে গেলে তখন ম্যালেরিয়া হয়। কিন্তু পরবর্তীতে আবিষ্কার করা হলো যে ম্যালেরিয়া দূষিত বায়ুর কারণে হয় না। কিসের কারণে হয়? মশার কামড়ে হয় বা মশকির কামড়ে হয়, মশকির কারণে হয় না, তাই না? কারণ মশকি কামড় দিলে তো মশকি তো দেহের ভেতরে ঢুকে যায় না, তাই না? তাহলে কি করে? মশকি একটা জীবাণুকে দেহের ভিতরে ঢুকায় দেয়। তো যে জীবাণুটাকে মশকি দেহের ভিতরে ঢুকায় দেয়, এই জীবাণুটার নাম হলো প্লাজমোডিয়াম। জীবাণুটার নাম প্লাজমোডিয়াম। এখন এই জীবাণুটা যেটাকে মশকি আমাদের দেহে ঢুকায় দেয়, দিলে ম্যালেরিয়া হয় এই জীবাণুর কারণে। এই জীবাণুটা 4 রকম আছে, এইটা বলছিলাম। তো 4 রকম জীবাণু মানে 4টা প্রজাতি আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, উচ্চারণ ম্যালেরি আসলে, তারপর প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম। তো এইগুলো আসল উচ্চারণ, কিন্তু আমরা উচ্চারণের সুবিধার্থে মনে রাখছিলাম অন্যভাবে। যেরকম এইটা আমরা, এটা তো ভাইভ্যাক্স, ভিভ্যাক্স, এটা মনে রাখছিলাম যে ভিতে কি হয়। এর আগে পড়ানোর সময় বলছিলাম যে ভিতে তো বি হয়, বাংলা উচ্চারণ করলে বি হয়, তাই না নাফিস? যেমন বিরাট কোহলি, বিরাট কোহলি বলি আমরা বাংলায়, তার মানে ভি মানে হলো বি। তাহলে বি দিয়ে কোন ম্যালেরিয়া আছে? বি দিয়ে আছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, তাহলে ভিভ্যাক্স দিয়ে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হবে। এরপরে আছে ম্যালেরি উচ্চারণ, যদিও কিন্তু আমরা মনে রাখবো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো যদি ম্যালেরিয়া হয়, নামের লাস্টে রিয়া আছে, এই জন্য কি শিখাইছিলাম মনে আছে? বলছিলাম যে রিয়া আছে, রিয়া তো একটা মেয়ের নাম, মেয়ের নাম দেখলে তো একটা টান সৃষ্টি হয় স্বাভাবিক, এই জন্য কোয়ার টান ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দিয়ে। তারপরে প্লাজমোডিয়াম ওভালি, ওভালি শব্দটাকে যদি ভাঙি তাহলে বোঝা যায় যে হ্যাঁ, এইটাই বোঝা যাচ্ছে যে ও ভালো, প্লাজমোডিয়াম ও ভালো। যদি ভালো হয় তাহলে ম্যালেরিয়া অল্প ম্যালেরিয়া হবে, তাই না? এই জন্য এটা দিয়ে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া হয়। তারপর এটা আছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, এইসব এসব মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখবো এই যে ফাল আর এই যে পারুম বা পারে। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম যার হয় সে অনেক ফাল পারে, এত বেশি জ্বর আসে যে ফাল পারতে থাকে। তাহলে এটা কি জ্বর অল্প না অনেক হবে? অনেক হবে। আরেকভাবে বললে মেলা জ্বর হবে, তাই না? যেহেতু মেলা জ্বর হয়, সেই জন্য এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। এভাবে সব মনে রাখতে বলছিলাম কোনটা দিয়ে কি হয়। এখন কোনটা দিয়ে আবার কত ঘন্টা পর পর জ্বর আসে, এটাও ইম্পর্টেন্ট। কোনটা দিয়ে কত ঘন্টা পর পর জ্বর আসে আমরা মনে রাখবো যেগুলোর মধ্যেই টার্সিয়ান শব্দটা আছে, যেমন বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। যেটাতেই টার্সিয়ান শব্দ থাকবে, টার্সিয়ারি শব্দের অর্থ 3, তাই না? এটায় প্রতি তৃতীয় দিনে জ্বর আসে, প্রতি তৃতীয় দিনে। তাহলে মাঝখানে কয়দিন থাকলো? 2 দিন থাকলো, তাই না? 2 দিন গ্যাপ দিয়ে জ্বর আসে। এই জন্য এগুলোতে 2 দিন বা 48 ঘন্টা পর পর জ্বর, 48 ঘন্টা পর পর জ্বর, 48 ঘন্টা পর পর জ্বর। যেগুলোতেই টার্সিয়ান সেগুলোতেই মাঝখানে 2 দিন মানে 48 ঘন্টা পর পর জ্বর। আর এইটা মেলা জ্বর আসে না, অন্য টার্সিয়ান গুলোর সাথে পার্থক্য কি এইটার? এইটাই মেলা জ্বর আসে। এই জন্য এটাই 48-এরও কম, মানে 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে বাকি থাকলো কোনটা? কোয়ার্টার ম্যালেরিয়া। কোয়ার্টার মানে কত? 4। তাহলে কয়দিন পর পর জ্বর আসবে? কোয়ার্টার মানে 4, প্রতি চতুর্থ দিনে, মানে মাঝে 3 দিন, 3 দিনে হয় 72 ঘন্টা, 72 ঘন্টা পর পর জ্বর আসবে। এভাবে মনে রাখতে বলছি। এখন আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে কোনটার সুপ্তাবস্থা কতদিন। এইটা মনে রাখা কিভাবে শিখাইছিলাম? বলছিলাম কোনটা বেশি ডেঞ্জারাস আছে এটা একটু খালি চিন্তা করবো, কোনটা কম ডেঞ্জারাস চিন্তা করবো। কারণ সুপ্তাবস্থা মানে হলো যে কয়দিন ম্যালেরিয়ার জীবাণুটা আমাদের দেহে ঢোকার পরে সুপ্ত অবস্থায় থাকে, মানে জ্বর আসে না ততদিনেও। তো যদি বেশি ডেঞ্জারাস হয় তাহলে তাড়াতাড়ি জ্বর আসবে না পরে জ্বর আসবে? তাড়াতাড়ি জ্বর আসবে। তাড়াতাড়ি জ্বর আসলে কি তাহলে সুপ্তাবস্থা কালটা কি কম সময় হবে? কম হবে। তাহলে মনে রাখবো যেটা বেশি ডেঞ্জারাস সেটার সুপ্তাবস্থা কম হবে, তাই না? কোনটা বেশি ডেঞ্জারাস এখানে? ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া সবচেয়ে বেশি ডেঞ্জারাস, ফাল পারে এইটাই একদম, তাই না? সেই জন্য এইটার সুপ্তাবস্থা হবে সবচেয়ে কম, 8 থেকে 15 দিন। আর এইটা বোঝাই যাচ্ছে যে এটা কম ডেঞ্জারাস, 72 ঘন্টা পর পর জ্বর আসে। এই জন্য এটা সুপ্তাবস্থা অনেক বেশি, এটা তো কম দুর্বল, 18 থেকে 40 দিন। আর দুইটার মধ্যে কিভাবে মনে রাখবো? মনে রাখবো এই যে এটাই তো সব ব, বিতে তাহলে বি দিয়ে হবে, তো 12 ব দিয়ে, 20 ব দিয়ে। বাংলায় দরকার হলে বই লিখে রাখবা 12, 20, তারপর গোল দিয়ে রাখবে এরকম করে, যাতে মনে থাকে যে ব দিয়ে মনে রাখা লাগবে। নাফিস, তোমার কি ক্লিয়ার এইটুকু?
এই ছক থেকে এই যে 4 16টা এমসিকিউ আসতে পারে, এই 16টা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এই ছক আলাদা করে পড়ালাম। এখন এরপরে কোনটা 48 ঘন্টারটা, এটা যেটা বাকি থাকবে সেইটা, এই 3টার মধ্যে এইটা। এখন 11 থেকে 16, এটা তো বইয়ের পিছনে দেয়া আছে কোনটায় কত। এখন আমরা প্রজেক্টর বাদ দিয়ে এখন আবার ইয়েতে চলে যাই। এখন খেয়াল করো, একটা ম্যালেরিয়া জীবাণু যখন ঢোকে, যে কোনো কিছু যখন দেহে প্রবেশ করে তখন সেটা কোথায় আক্রমণ করে? যে কোনো রক্ত, যে কোনো কিছু যখন আসে, আমরা যকৃতের কাজ করে আসছি, যকৃতের কাজ হলো দেহের যত বিপাকীয় প্রক্রিয়া আছে সব নিয়ন্ত্রণ করা, সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে 2 শতাধিক, তাই না? তো আমরা দেখছি যখন আমরা খাবার দাবার খাই, সেই খাবার দাবার গুলো পরিপাক হয়ে গ্লুকোজ হয়, অ্যামিনো অ্যাসিড হয়, এই উপাদানগুলো যকৃতের মধ্যেই যায়। তাহলে ম্যালেরিয়া জীবাণু যখন দেহে প্রবেশ করে, বিষ খাইলে সেটাও যকৃতে যায়। ম্যালেরিয়া জীবাণু তো আর বিষ না, তাই না? ম্যালেরিয়া জীবাণু তো যকৃতে যাবেই, বুঝাই যাচ্ছে। তাহলে যকৃতের কোষকে আক্রমণ করবে ম্যালেরিয়ার জীবাণুটা। মশা কি যকৃত কোষের মধ্যে ঢুকে যাবে? এইটা মাথায় রাখা লাগবে যে মশা শুধু জীবাণুটা মানে প্লাজমোডিয়ামকে দিয়ে দিছে, প্লাজমোডিয়ামটা যকৃতের মধ্যে ঢুকে যাচ্ছে। যে যকৃতের যে কোষে আক্রমণ করে প্লাজমোডিয়াম, যকৃতের কোষকে আমরা বলি হেপাটোসাইট, তাই না? হেপাটো শব্দটা আমরা অনেকদিন ধরে পড়তে পড়তে এখন এমনি মুখস্থ হয়ে গেছে যে হেপাটো মানে যকৃৎ আর সাইট মানে কোষ। তাহলে ম্যালেরিয়ার জীবাণুটা যকৃতের যে কোষে, ধরলাম এই কোষে আক্রমণ করবে, এই কোষটা যকৃতের কোষ, এইটাকে বলা হয় হেপাটোসাইট। এই কোষকে বলা হয় হেপাটোসাইট। তো এই হেপাটোসাইট যেহেতু একটা কোষ, এটার একটা নিউক্লিয়াস আছে, তাই না? তো এখানে একটা নিউক্লিয়াস দিতে পারে, হেপাটোসাইটের নিউক্লিয়াস। আর এইখানে ম্যালেরিয়ার জীবাণুটা এসে প্রবেশ করতেছে, প্লাজমোডিয়ামটা প্রবেশ করতেছে। প্লাজমোডিয়ামের যে ফর্মটা এখানে প্রবেশ করে, এই ফর্মটা হলো এর স্পোর ফর্ম। প্লাজমোডিয়ামের এই ফর্মটা স্পোর ফর্ম, স্পোর। তো এই জীবগুলোর স্পোর সবসময় হ্যাপ্লয়েড হয়, তাই না? তাহলে এটা হলো হ্যাপ্লয়েড, এবং এটা যেহেতু স্পোর সেজন্য এটাকে বলা হয় স্পোরোজয়েট। স্পোর সেজন্য বলা হয় স্পোরোজয়েট, এবং এইটা হ্যাপ্লয়েড হয়। তো তাহলে এরপরে ধরলাম যে স্পোরোজয়েটটা ভিতরে ঢুকে তারপরে ভিতরে এর মধ্যে অবস্থান করতেছে, করার পরে স্পোরোজয়েটের টার্গেট কি হবে? যকৃৎ কোষে প্রবেশ করে কি চাবে? তাই তোমরা টার্গেট বলতে পারতেছি না, তোমাদেরকে এর আগেই শিখাইছিলাম, তোমরা সেইভাবে মনে রাখো না জন্যে মুশকিলে পড়ো। তোমাদেরকে এইভাবে মনে রাখা শিখাইছিলাম গল্পের মতো, যে আল্লাহর দুনিয়ার সবার টার্গেট হলো বংশ বৃদ্ধি করা, তাই না? বংশ বৃদ্ধি করার জন্য বিয়ে করা লাগবে, বিয়ে করার জন্য চাকরি পাওয়া লাগবে, ভালো কিছু পড়া লাগবে, এই জন্যই তোমরা পড়তে আসছো, তাছাড়া কেউ পড়তে আসতা? কেউই আসতা না। সবার টার্গেট এটা মানাই লাগবে, বংশ বৃদ্ধি করা। তো তাহলে এর টার্গেট কি? বংশ বৃদ্ধি করা সবার, তাই না? তাছাড়া তো আল্লাহ সেই আদম হাওয়াকে সৃষ্টি করতো না, এটা একদম রিয়েল সত্য, এটা ডিনাই করার কিছু নাই। তো স্পোরোজয়েট যখন ঢুকবে, টার্গেট হলো বংশ বৃদ্ধি করা। এখন বংশ বৃদ্ধি করার জন্য কি কি লাগবে, এইটা আমরা 3 ধাপে মনে রাখবো। প্রথমত, বংশ বৃদ্ধি মানে হলো এর কোষ বিভাজন করা লাগবে, কোষ বিভাজনের জন্য এর অনেক পুষ্টি বা শক্তি লাগবে। তো পুষ্টি বা শক্তি যদি শোষণ করে স্পোরোজয়েট গুলো, যকৃৎ কোষ থেকে এখন পুষ্টি বা শক্তি শোষণ করা শুরু করছে, ধরো যকৃৎ কোষের মধ্যে সব পুষ্টি বা শক্তি টেনে নিচ্ছে। তাহলে স্পোরোজয়েটের সাইজ কেমন হবে? এরকম চিকনি থাকবে, গোল হয়ে যাবে, একদম ঢেবঢেবা হয়ে যাবে, তাই না? তখন দেখা যাবে স্পোরোজয়েটটা এইরকম গোল হয়ে গেছে। স্পোরোজয়েট যখন এরকম গোল হয়ে যাবে, তখন এইটাকে বলা হয় ক্রিপ্টোজয়েট। স্পোরোজয়েট গোল হয়ে গেলে বলা হয় ক্রিপ্টোজয়েট। তো যখন এইটা গোল হয়ে যাবে, আগের মতো তো না, এখন প্রসারিত হয়েছে, তাহলে যকৃৎ কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা চাপ খাবে না? একটু চাপ খাবে, তাহলে যকৃৎ কোষের নিউক্লিয়াসটা একটু চাপ হয়ে যাবে। এইসব এত ধর্তব্য না, তোমাদের মেইনলি এই জিনিসটা মনে রাখা লাগবে যে এটা এখন পুষ্টি শোষণ করে গোল হয়ে যায়, গোল হয়ে গেলে এটার নাম হয় ক্রিপ্টোজয়েট। এরপর টার্গেট কি? বংশবৃদ্ধি। বংশবৃদ্ধির জন্য কি করা লাগবে? কোষ বিভাজন। কোষ বিভাজন কয় ধাপে হয়? 2 ধাপে। আগে নিউক্লিয়াসের বিভাজন হয়, পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। এটা মনে রাখলে তো এমনি হয়ে যায়, তাই না? তো তাহলে এই যে ক্রিপ্টোজয়েট ছিল, আগের নিউক্লিয়াস গুলো বিভাজিত হয়ে ধরো এরকম অনেক নিউক্লিয়াস হয়ে গেছে। এখন তো সব রেকর্ড থেকেই যাচ্ছে, তোমরা এইভাবে শিখে ভিডিও দেখে তারপর দরকার হলে পড়া শুরু করবা, তারপরে মনে রাখা লাগবে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হইলো, তারপর কিসের বিভাজন হবে? সাইটোপ্লাজমের বিভাজন হবে।
মানে নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেলে যদি এখন সাইটোপ্লাজম গুলো এখানে ধরো বিভাজিত হয়ে যায় তাহলে তো এগুলো আলাদা 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 কোষ হয়ে যাবে, তাই না? এখন খালি কোষ হওয়া বাকি। তাহলে এই যে এখানে একটা সাইটোপ্লাজম বিভাজিত হয়েছে, আর একটা বিভাজিত হয়েছে, এরকম করে সব সাইটোপ্লাজমের বিভাজন হয়ে 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 এগুলো সব আলাদা আলাদা কোষ হয়ে গেছে। তো এই দুইটার আবার দুইটা নাম আছে। যখনই অনেক নিউক্লিয়াস তৈরি হয়, শুধু এখানে না, এরপরে যত চক্র আমরা দেখবো সব চক্রের ক্ষেত্রে দেখবো যে অনেক নিউক্লিয়াস হলেই সেই অবস্থাটাকে বলা হয় সাইজন। অনেক নিউক্লিয়াস হলেই সেই অবস্থাকে বলা হয় সাইজন। আর যখনই সাইজনটা আবার কোষের বিভাজন হয়ে গেছে, তখন তো আগে ছিল ক্রিপ্টোজয়েড, এখন নতুন একটা কিছু হয়েছে, তো ক্রিপ্টোর সঙ্গে আরো একটা প্রিফিক্স লাগবে। এই প্রিফিক্স হলো মেরো, ক্রিপ্টো মেরোজয়েড। সবগুলো শেষেই জয়েড, ক্রিপ্টোজয়েড ছিল, ক্রিপ্টো মেরোজয়েড হয়েছে। অনেক ক্রিপ্টো মেরোজয়েড হয়েছে, এখন এই ক্রিপ্টো মেরোজয়েড গুলো একবারে দেখালাম আমি, যকৃৎ কোষকে ফাটায় বাইরে বের হয়ে আসবে। তাহলে এই যকৃৎ কোষটাকে ফাটায় ফেলছে, ফাটায় ফেলে ক্রিপ্টো মেরোজয়েড গুলো বাইরে বের হয়ে আসতেছে, বাইরে বের হয়ে আসতেছে। এখন বাইরে বের হয়ে এসে কি করবে ক্রিপ্টো মেরোজয়েড গুলো? আশেপাশে যত যকৃৎ কোষ আছে, একটাই তো আর যকৃৎ কোষ না, প্রথম কোষ ছিল এটা, এর আশেপাশে আরো অনেক কোষ আছে, সেই কোষগুলোকে আক্রমণ করা শুরু করবে। তো ধরে নিলাম এই একটা ক্রিপ্টোমেরোজয়েড ছিল, এটা এসে আরেকটা যকৃৎ কোষকে আক্রমণ করতেছে, এখানে আরো একটা নতুন যকৃৎ কোষ। তো তাহলে এই যকৃৎ কোষে এর সাইকেল শুরুই হবে ক্রিপ্টোমেরোজয়েড থেকে, তাই না? এইটা হলো ক্রিপ্টোমেরোজয়েড, আর এর প্রভাবে নিউক্লিয়াসটা চ্যাপ্টা হয়ে গেছে। তো এইখানে যেরকম এটা গোল ছিল, এখানে তো শুরুতেই গোল আছে, তাই না? একটু আর পুষ্টি শোষণ করার কিছু নেই, পুষ্টি অলরেডি শোষণ করেই আসছে সে। তো ওই নিউক্লিয়াস ধ্বংস হয়ে গেছে, কোষই তো নাই, নিউক্লিয়াস কি? এরপর একই প্রসেস, প্রথমে কি হবে বলো দেখি? সাইজন হবে, মানে এইটা নিউক্লিয়াসের বিভাজন হবে। যে কোনো বিভাজনের শর্তই হলো আগে নিউক্লিয়াসের বিভাজন হবে। তাহলে এটারও যখন আমি নিউক্লিয়াস টিউক্লিয়াস হিসাবে দেখালাম না, তোমরা তো বুঝতেই পারছো। তো এইটা যখন অনেক নিউক্লিয়াস হবে, অনেক নিউক্লিয়াস হলেই তার নাম কি হয়? সাইজন। তাহলে এইটার নামও হবে সাইজন। তো নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এরপরের ধাপ কি? এরপরের ধাপ হলো সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে সাইটোপ্লাজম যখন বিভাজিত হবে তখন তো আলাদা আলাদা কোষ হয়ে যাবে, তাই না? তাহলে সাইটোপ্লাজম বিভাজন হওয়া মানেই হলো এখানে আলাদা 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 কোষ হয়ে গেছে, একবারে দেখানো। তারপর এই কোষগুলো আবার এইটাকে ফাটায় বের হয়ে আসবে। তো এই যে কোষগুলো, এই কোষগুলোর নাম কি হবে? তাহলে প্রথমে ছিল ক্রিপ্টোজয়েড, সেখান থেকে ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েডের পরে তাহলে আরো একটা সাফিক্স এখন লাগবে, নতুন আর একটা জিনিস, তখন নাম হবে মেটাক্রিপ্টোমেরোজয়েড। ক্লিয়ার? ধাপে 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 লিখবা, তাহলে মনে থাকবে। তাহলে এইটার নাম হবে মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো এখানে একটা কথা আছে, মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো যখন বের হবে দেখা যাবে যে বই কিন্তু একই রকমই দিছে সম্ভবত, নতুন বই কি করেছে আমার জানা নাই, কিন্তু মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো বের হয়ে গেলে দেখা যাবে কিছু এরকম ছোট ছোট মেটাক্রিপ্টোমেরোজয়েড, আর কিছু বড় বড় মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো আমরা সবাই জানি যে বড়টাকে বলা হয় ম্যাক্রো, আর ছোটকে বলা হয় মাইক্রো। তো এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোকে বলা হয় ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আর এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো দুইটা আলাদা আলাদা কেন? কারণ এর আলাদা আলাদা কাজ আছে। ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে। ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো এইখানে যেরকম হয়েছে যে একটা ভেঙে নতুন যকৃৎ কোষে ঢুকে গেছে, সেরকম এখানে সেম, এটা ভেঙে আবার এর আশেপাশে যত যকৃৎ কোষ আছে সবগুলোকে আক্রমণ করা শুরু করবে। তাহলে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডের কাজ হলো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করা। আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোর কাজ হলো এইটা সরাসরি লোহিত রক্তকণিকায় চলে আসে, লোহিত রক্তকণিকায় চলে আসে। তাহলে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লোহিত রক্তকণিকায় চলে আসে, এবং লোহিত রক্তকণিকাকে কিভাবে কি ধ্বংস করে এটা পরের পার্ট। আর যকৃতের মধ্যে সাইকেল এরকমই, মানে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো আরেকটা যকৃৎ কোষকে আক্রমণ করে আবার একই রকমই কাজ হবে। তাহলে ঘুরে ফিরে কি হয় আমরা সহজে মনে রাখবো, যেটা প্রবেশ করে সেটা হলো স্পোরোজয়েড। যে কোনো কিছুর টার্গেট হলো বংশবৃদ্ধি করা, তাহলে স্পোরোজয়েটের টার্গেট হবে বংশবৃদ্ধি করা। তো বংশবৃদ্ধির জন্য এর আগে পুষ্টি লাগবে, পুষ্টি শোষণ করে এটা একটু ফুলে যাবে ক্রিপ্টোজয়েড, তারপরে নিউক্লিয়াসের বিভাজন হলেই সাইজন্ট নাম, তারপরে যখন
আবার সাইটোপ্লাজমের বিভাজন হবে, কোষ হবে, তখন ক্রিপ্টোমেরোজয়েড নাম হবে। এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো নতুন যকৃৎ কোষে আবার আক্রমণ করবে। এই নতুন যকৃৎ কোষে গিয়েও একই কাজ, যখন নিউক্লিয়াসের বিভাজন হবে প্রথমে, এটার নাম হবে সাইজন। আবার এর চারদিক দিয়ে তো যদি এখন সাইটোপ্লাজম গুলো বিভাজিত হয়ে 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 যায়, তাহলেই তো কোষ হবে। তো সাইটোপ্লাজম বিভাজিত হয়ে নতুন কোষ হয়ে গেছে, তখন নাম হয়েছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। এর মধ্যে আবার কিছু ছোট আর কিছু বড়। মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো ছোট, ম্যাক্রো গুলো বড়। তো বড়গুলো যকৃতেই থাকে, আর ছোট গুলোকে পাঠায় দেওয়া হয় লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে। এইভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এভাবে তোমাদের মনে রাখা শিখাইছিলাম যে বাপ তো ছেলেকে পাঠায় দেয়, তাই না? তো এখানে যদি বড়টা বাপ হয়, সে তো যকৃতের মধ্যেই বসে থাকবে, আর ছোটটাকে বাঁধাবে কাজ করতে, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে। এই জন্য মাইক্রোটা লোহিত রক্তকণিকায় গিয়ে আক্রমণ করে, মনে রাখা লাগবে। মনে থাকবে? আচ্ছা, তোমাদের কি মাথা জ্যাম হয়ে গেছে? তাহলে এখন দেখি লোহিত রক্তকণিকায় এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো যে তারপর কি হয়। তো এইটা ধরলাম লোহিত রক্তকণিকা। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এইটা তো যকৃৎ, তাই না? ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রকে বলা হয় সাইজোগনি। সাইজোগনি মানেই জীবন চক্র। তো যকৃতের মধ্যে যেটা হয়, যকৃৎ মানেই হেপাটো, সেই জন্য এটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি। আর লোহিত রক্তকণিকায় যেটা হবে, লোহিত রক্তকণিকা মানে হলো এরিথ্রোসাইট, তাই না? তো লোহিত রক্তকণিকায় যেটা হবে এরপরে, এইটার নাম হবে এরিথ্রোসাইটিক সাইজোগনি, মানে এরিথ্রোসাইটের মধ্যে জীবনচক্র। এরিথ্রোসাইটিক মানে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, আর সাইজোগনি মানে জীবনচক্র, মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডটা লোহিত রক্তকণিকার মধ্যে চলে আসছে। কিভাবে বুঝলাম এটা লোহিত রক্তকণিকা? কারণ ভেতরে নিউক্লিয়াস নাই। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, তাই না? কেন নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকায়, মনে আছে? চতুর্থ অধ্যায়ে দেখছিলাম। এটা আবার তখন বিভাজন হয়ে ব্লাড ক্যান্সার হয়ে যেতে পারে, তোমার মনে নাই হাফিজ? আচ্ছা, তো লোহিত রক্তকণিকা, তাই এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, তাহলে ফাঁকা জায়গা। তো ম্যালেরিয়া জীবাণুটা এসে এর মধ্যে বসে পড়ে ফাঁকা জায়গায়। তো এইটা ছিল হলো ম্যালেরিয়ার জীবাণু। আমি লাল দিয়ে লোহিত, লাল কণিকা বুঝালাম, আর ভেতরেটা ম্যালেরিয়া জীবাণু। তো ম্যালেরিয়ার জীবাণুর তাহলে নিউক্লিয়াস আছে। ম্যালেরিয়া জীবাণুর নিউক্লিয়াস হলো এটা, লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস না কিন্তু। আর ম্যালেরিয়া জীবাণুর কোষ গহ্বর হলো এটা। তো এখানে ছিল হলো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, তাই না? আর এইটা যখনই লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকবে, লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকেই এটার নাম হয়ে যায় ট্রফোজয়েড। লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকলে নাম হয় ট্রফোজয়েড। তো ট্রফোজয়েড থেকে তাহলে লোহিত রক্তকণিকার জীবনচক্র শুরু। এখন কথা হলো, যে কোনো কিছুর টার্গেট কি, আবার এটা মনে রাখা লাগবে। বংশবৃদ্ধি করার জন্য কি লাগবে, কি করা লাগবে? কোষ বিভাজন করা লাগবে। আর কোষ বিভাজনের জন্য আবার কি লাগবে, কি শোষণ করা লাগে? প্রথমে তো দেখছি পুষ্টি শোষণ করা লাগে, তাই না? এখানেও তো দেখছি যে পুষ্টি শোষণ করছিল, পুষ্টি শোষণ করে তারপর এটা গোল হয়ে গেছিল। তাহলে ট্রফোজয়েট এখন পুষ্টি শোষণ করবে। যদি ট্রফোজয়েট পুষ্টি শোষণ করে নেয়, তাহলে ট্রফোজয়েটের ভিতরের যে গহ্বরটা, এই গহ্বরটা কি সাইজে বড় হয়ে যাবে না ছোট হয়ে যাবে? বড় হয়ে যাবে। পুষ্টি শোষণ করে গহ্বরের মধ্যে ঢুকায় রাখতেছে না, কোষ গহ্বরের কাজই তো সবকিছু জমা করা, তাই না? তাহলে বেশি বেশি যদি পুষ্টি শোষণ করে ওখানে জমা করে, তাহলে গহ্বরের সাইজ বড় হবে না ছোট হবে? বড় হয়ে যাবে, তাই না? তাহলে এটাও কোষ বিভাজন করবে, কিন্তু আগে ওই একই জিনিস, পুষ্টি শোষণ করবে, পুষ্টি শোষণ করে গহ্বর বড় হয়ে যাবে। যখন গহ্বর বড় হয়ে যাবে, নিউক্লিয়াসটা একদিকে সরে গেছে, আর এই গহ্বরটা ধরো এই রকম বড় হয়ে ফুলে একদম গোল হয়ে গেছে, তখন এইটা দেখতে কিসের মতো লাগে? আংটির মতো দেখা যায়, তাই না? এই যে নিচে আংটি আছে, আর উপরে ধরো আংটি পিতল না কি থাকে, পাথর থাকে, পাথর আছে, ডায়মন্ড। এইটা তো ডায়মন্ডের আংটি না, এত টাকা পয়সা নাই আমার। তো তাহলে কি পাথর? পাথর তো আবার কিসের পাথর, এইটা আবার প্রশ্ন আসবে, তাই না? পুঁতি, প্লাস্টিকের। আচ্ছা দেখো, তো এইটা না হাত ঘড়ির মতো হতো, তাই না? কিন্তু কিছু তো করার নাই। যদি এটা হাত ঘড়ি হইতো, তাহলে এটার নাম দেওয়া হতো সিগনেট ওয়াচ। আর এটা যেহেতু হাত ঘড়ি না, রিং, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে সিগনেট রিং। রিং এর মতো, সেই জন্য সিগনেট রিং। বিদেশিরা তো এত হাত ঘড়ি নিয়ে মাতামাতি করে না, তাই না? রিং নিয়ে মাতামাতি করে, কারণ ওদের তো কিছু লাগে না, হুট করে যে একটা রিং দিয়ে দিলেই কাজ হয়ে যায়। তারপর আবার সেই রিং আবার নিয়েও নেয়, দিয়েও দেয়, নিয়েও নেয়, চলতেই থাকে।
এই জন্য হাত ঘড়ি আমাদের মাথায় আসলে ওদের মাথায় ধরো হাত ঘড়ি টাত ঘড়ি আসে নাই, রিং মাথায় আসছে। তাহলে আমরা মনে রাখবো এটার নাম সিগনেট রিং। সিগনেট রিং। এখন কাজ হলো, একবার নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপর হাইড্রোজেন বিভাজন হবে। কিন্তু কথা হলো নিউক্লিয়াসের বিভাজন হইতে হইলে এই ভেতরে যে জিনিসপত্রগুলো আছে এইসব থাকলে কি আটবে? আটবে না তো। তো এই জিনিসপত্রগুলোকে তখন আবার সে বাইরে বের করে দেয়, বাইরে বের করে দেয়। যখন এই জিনিসপত্রগুলোকে বাইরে বের করে দেয় তখন এইটার সাইজ তাহলে কেমন হবে দেখতে? তখন দেখা যাবে যে এই ভিতরেরটা সুপ সাইজ এইরকম এরকম 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 হয়ে গেছে, আর ভেতরের যে জিনিসপত্রগুলো ছিল এই জিনিসপত্রগুলো সব এখানে জমা হয়ে গেছে। তো এই যে বাইরে জমা হওয়া যে জিনিসগুলো, জিনিসগুলো বলতে বাইরের দানা দানাগুলো, দানা, এই দানাগুলো সর্বপ্রথম দেখছিল সাফনার নামে একজন বিজ্ঞানী, সাফনার। সেই জন্য এইগুলোকে বলা হয় সাফনারস দানা। আর ভেতরের জিনিসগুলো যেই বের করে দিছে তখন তো এইটা এবড়ো থেবড়ো বাঁকাতারা হয়ে গেছে, অ্যামিবার মতো দেখতে হয়েছে, তাই না? সেই জন্য এইটার নাম বলা হয় অ্যামিবয়েড। আর এটার আগের নাম কি ছিল? প্রোফোজয়েড। তাহলে এটার নাম হলো অ্যামিবয়েড প্রোফোজয়েড। সাফনারস দানা কখন পাওয়া যাবে? আমার রক্তে পাওয়া যাবে? যাবে না, যাইতেও হতে পারে। যদি পাওয়া যায় তাহলে তুমি কি ধরে নিবা যে আমার রক্তেও ম্যালেরিয়া জীবাণু আক্রমণ করছে, করে এই সব পার হইছে, তাই না? এই সব পার হইতেই লাগে 7 থেকে 10 দিন। তারপরে এইখান থেকে আবার গিয়ে লোহিত রক্তকণিকায় যায়, এইটা সম্পূর্ণ করতে আরো লাগে 48 থেকে 72 ঘন্টা, মানে 2 থেকে 3 দিন। তো এই মোট 10 থেকে 12 দিন আমরা তো এরকমই সুপ্তাবস্থা পড়ে আসছিলাম, তাই না? 12 থেকে 20 দিন, 11 থেকে 16 দিন, এরকম 8 থেকে 15 দিন। তো এই এতদিনের পরে তারপর দেখা যাবে যে হ্যাঁ সাফনারস দানা দেখা গেছে। দেখা গেছে মানে আমার শরীরে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, এটা ম্যালেরিয়া দেখার টেকনিক। তার আগে টের পাওয়া যাবে না। তুমি তো এটা হলেও টের পাবা না, কারণ তোমার কি কোনো সিমটম দেখা দিছে? জ্বর আসে নাই তো। জ্বর না আসলে তুমি কি এমনিই ডাক্তারের কাছে? বাঙালিটা তো ভালো হয় নাই, তাই না? বিদেশিরা হয়ে তখন একটা ইস্যু যে বিদেশিরা এমনি 6 মাস পর পর বা 1 বছর পর পর এমনি ফলো আপে যায়, চেক আপ করতে যায়। আর বাঙালি তো মরে গেলেই যায় না, আর এই কি হয়েছে না হয়েছে আবার দেখতে যাবে। কখন যাবে? যাবে হইলো একটু পরে। এখানে কি করা বাকি আছে আর? নিউক্লিয়াসের বিভাজন, এখন সেটা হয়ে যাবে। এই তো নিউক্লিয়াস অনেক নিউক্লিয়াসে পরিণত হয়, যখনই অনেক নিউক্লিয়াসে পরিণত হয় তার নাম কি হয়? সাইজন। সাইজন। তোমরা দানা টানা পরে দিয়ে নিও, আমি দিলাম না। তো এই সাইজন তো অনেক বড়, তাই না? তাহলে লোহিত রক্তকণিকার যে জিনিসপত্রগুলো ছিল ভিতরে, এগুলোকে কি ঠিকঠাক রাখছে, আস্ত রাখছে, না ধ্বংস করে দিছে? ধ্বংস করে দিছে। লোহিত রক্তকণিকার মধ্যে কি এমন জিনিস ছিল যে ধ্বংস করে দিছে? হিমোগ্লোবিন ছিল। কি নাফিস, তুমি বোঝো নাই? লোহিত রক্তকণিকার মধ্যে এটা এত বড় হয়েছে, তাহলে লোহিত রক্তকণিকার যে জিনিসপত্র ছিল সেগুলোকে তো ধ্বংস করে দিবে, তাই না? লোহিত রক্তকণিকায় তো আর সোনা দানা ছিল না, হিমোগ্লোবিন ছিল। হিমোগ্লোবিনকে যখন ধ্বংস করে দেয়, ধ্বংস করে একটা বর্জ্য পদার্থ তৈরি করে, হিমোগ্লোবিনকে ধ্বংস করে এইরকম বর্জ্য পদার্থ তৈরি হয় কিছু। এই বর্জ্য পদার্থগুলোর নাম হলো হিমোজয়েন। বর্জ্য পদার্থগুলোর নাম হিমোজয়েন। হিমোগ্লোবিন থেকে এই বর্জ্য পদার্থ আসে জন্যই এটার নাম হিমোজয়েন। তাহলে সব হিমোগ্লোবিন ধ্বংস হয়ে গেছে, হিমোগ্লোবিন নষ্ট হয়ে হিমোজয়েন বর্জ্য পদার্থ হয়ে যায়। ক্লিয়ার? এজন্যই হিমোজয়েন নাম। এর ভিতরে জমা হয় হিমোগ্লোবিন গুলো, সব এসে এসে এখানে জমা হয়। তো এরপরের কাজ কি? খালি কোষগুলো বিভাজিত হবে, সাইটোপ্লাজম বিভাজিত হবে, তাই না? তাহলে একবারে বিভাজিত হয়ে যায় তো লোহিত রক্তকণিকা, তো এটা লোহিত রক্তকণিকা বিভাজিত হয়ে যাইতো, কিন্তু এখানে প্রথমে অর্ধেক 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 করে বিভাজিত হয়, আংশিক বিভাজিত হয়। মানে পুরাটুকু বিভাজিত হওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু তা না হয়ে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়েছে। অর্ধেকটা হইলে এইটা দেখতে একটা গোলাপ ফুলের পাপড়ির মতো লাগবে, এই জন্য এইটাকে বলা হয় রোজেট। তাহলে সাইজন্টের পরের অবস্থা হলো রোজেট, সরাসরি হয়। এতক্ষণ তো আমরা দেখি সরাসরি হয়, শুধু এখানে মনে রাখা লাগবে আগে রোজেট হয়, এখানে বর্জ্য পদার্থ আছে, হিমোজয়েন আছে, এরপরে এটা বিভাজিত হয়ে যায়, এরপরে এখান থেকে পুরাটাই বিভাজিত হয়ে যায়, পুরাটাই বিভাজিত হয়ে আলাদা আলাদা কোষ তৈরি হয়। তাহলে এরপরের ধাপ হলো, এটা ছিল লোহিত রক্তকণিকা, আর এইগুলো বিভাজিত হয়ে এরকম এরকম কোষ তৈরি হয়েছে। যখন অনেক কোষ হয়ে গেছে আলাদা আলাদা আলাদা, তখন তো লোহিত রক্তকণিকা এত প্রেশার নিতে পারতেছে না, লোহিত রক্তকণিকাকেও তখন ফাটায়ে এই জিনিসগুলো বের হয়ে আসবে।
তো যখনই লোহিত রক্তকণিকাকে ফাটায় বের হয়ে আসছে, তখন এই যে বর্জ্য পদার্থগুলো ছিল, বর্জ্য পদার্থগুলো রক্তের মধ্যে ছড়ায় পড়বে না? রক্তের মধ্যে ছড়ায় পড়তেছে। এই বর্জ্য পদার্থগুলো রক্তে ছড়ায় গেলে তখন জ্বর আসবে। ক্লিয়ার? তাহলে জ্বর আসতে একটা টাইম লাগবে, সেই টাইমটাই হলো ওই সুপ্তাবস্থা আমি যেটা করে আসছিলাম। আর এখানে আবার দুইটা জিনিস দেখা যাবে, এখানে যেরকম ছোট বড় ছিল, এই গ্যামিট গুলোর মধ্যেও দেখা যাবে কিছু বড় বড় গ্যামিট, তার নিউক্লিয়াস ছোট ছোট, আবার কিছু গ্যামিট ছোট ছোট কিন্তু এগুলোর আবার নিউক্লিয়াস বড় বড়। কোনটা পুং গ্যামিট কোনটা স্ত্রী গ্যামিট বলো দেখি? হ্যাঁ, এইভাবে আমরা মনে রাখতাম যে পুং গ্যামিট তো ছোট হয়, তাই না? নিউক্লিয়াস বড় টড় থাকে না, গ্যামিটের সাইজ যেটা ছোট সেইটা পুং গ্যামিট, আর গ্যামিটের সাইজ যেটা বড় সেটা স্ত্রী গ্যামিট। আর আরো একভাবে মনে রাখছি যেটা না বলাই ভালো, এটা হলো স্ত্রী গ্যামিট আর এইটা হলো পুং গ্যামিট। আবার এইটা যেহেতু ছোট তাই এইটাকে বলা হয় মাইক্রোগ্যামিট। মাইক্রোগ্যামিট ও সাইড বলা হয়, সেখান থেকে আবার মাইক্রোগ্যামিট, একই কথাই একবারে লিখলাম। আর এইটার নাম স্ত্রী গ্যামিট, বা যেহেতু বড় সেজন্য ম্যাক্রোগ্যামিট। তাহলে মাইক্রোগ্যামিট বা পুং গ্যামিট, আবার ম্যাক্রোগ্যামিট বা স্ত্রী গ্যামিট, এগুলো কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এই যে স্পোরোজয়েড ঢুকছিল, এটা ছিল হ্যাপ্লয়েড। ক্রিপ্টোজয়েড হ্যাপ্লয়েড, সাইজন হ্যাপ্লয়েড, ক্রিপ্টোমেরোজয়েড হ্যাপ্লয়েড, এগুলো সব হ্যাপ্লয়েড, এগুলো 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 সব হ্যাপ্লয়েড, তাই না? তাহলে এখানে যেগুলো আছে এইখান থেকে আসছে ট্রফোজয়েড, এটাও হ্যাপ্লয়েড। এখান থেকে যা যা হয়েছে কোথাও তো মাইটোসিস বিভাজন হয়নি, আবার দুইটা একসঙ্গে হয় নাই, তাহলে এই গ্যামিটও তো হ্যাপ্লয়েড। এমনি আমরা জানি যে গ্যামিট হ্যাপ্লয়েডই হয়, তাই না? তাহলে মানুষের মধ্যে ম্যালেরিয়া জীবাণুর দুইটা গ্যামিট কখনোই মিলিত হয় নাই, দেখো। তার মানে হলো মানুষের মধ্যে ম্যালেরিয়া জীবাণুর কোনো যৌন জনন হয় না, এগুলো সব অযৌন জনন হয়, খালি সংখ্যা বৃদ্ধি বা বংশ বৃদ্ধি হয়, দুইটা গ্যামিট মিলিত হয় না বা যৌন জনন হয় না। তাহলে যৌন জনন কোথায় হবে? মশার দেহে হবে। তোমাদের মাথা মোটামুটি এখনো ক্লিয়ারই আছে, তাই না? নাকি জ্যাম হয়ে গেছে এটুকু পরেই? আর অল্প একটু তাহলে পড়াই, এই দুইটা খালি মিলিত হয় কিভাবে এইটুকু দেখি। 5 মিনিট লাগবে। 5 মিনিটে শেষ হয়ে যাবে, কারণ তোমাদের আবার ছুটি দিয়ে দিব তো, তাই না? আজকে একটু দেরি করো, কারণ এরপরে যেহেতু ছুটি দিব। ডাস্টারটা কোথায় গেল, পাচ্ছি না। আচ্ছা, আপাতত এটা দিয়ে মুছি। এইখানে সব তো থাকতেইছে রেকর্ড, তুমি দেখে নিও। ঠিক আছে, এইটুকু এরকমই রাখলাম যাতে তোমাদের মনে থাকে যে কার পর কি হয়েছিল। বলতেছি না, কালকে নিব না, তোমাদের টাইম হলো না, যে অনলাইনে করতেছে না। বলে দেই, দাঁড়াও। আচ্ছা, লাস্ট আমরা দেখছিলাম অল্প একটু, 2 মিনিট লাগবে। ম্যাক্রোগ্যামিট আর মাইক্রোগ্যামিট তৈরি হয়েছে লোহিত রক্তকণিকার মধ্যে, তাই না? ম্যাক্রো কি 2.5 লক্ষ টাকা দাম চাই রেস্টুরেন্টের। আমি বললাম যে না, আমার বাজেট তো 50-60 হাজার টাকা মাত্র। স্ত্রী গ্যামিট আর কোন গ্যামিট বললাম না, ওদের অনলাইন ক্লাস করতে কোনো সমস্যাই হবে না, কারণ ওরা সারাদিন ফোন গুতাতেই থাকে। এইটুকু বুঝতে পারছি। এখান থেকে ছিল, তারপর লোহিত রক্তকণিকায় গেছে, লোহিত রক্তকণিকার মধ্যে ম্যাক্রোগ্যামিট আর মাইক্রোগ্যামিট তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই ম্যাক্রোগ্যামিট আর মাইক্রোগ্যামিট আবার মশার শরীরে যাবে। কখন যাবে? এইটা তো আমাদের লোহিত রক্তকণিকাকে ফাটায় তারপর আমাদের হাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো আবার যখন একটা মশা এসে কামড় দিবে, আমাদের রক্ত খেতে যাবে, সেই মশার শরীরে তখন আবার এইগুলো ঢুকে যাবে, তাই না? তাহলে সুস্থ মশা যদি আমাদের কামড় দেয়, তখন মশার শরীরে এই গ্যামিট গুলো ঢুকে যাবে। কোন লোহিত রক্তকণিকায়? না, এগুলো আর নতুন লোহিত রক্তকণিকায় ঢুকতে পারবে না, কারণ এদের সেই পাওয়া, এরা তো শুধু গ্যামিট, মানে জনন কোষ তার কাউকে আক্রমণ করতে পারে না। বরং মশাই যখন রক্ত খাবে তখন এইগুলো মশার দেহের মধ্যে ঢুকে যাবে। ঢুকে কোথায় যাবে? মশার কোন অঙ্গে যাবে? যে কোনো কিছুই তো খাইলে পাকস্থলীতে যায়, তাই না? তো মশার যে পাকস্থলী, এইটাকে বলা হয় ক্রপ। পাকস্থলীর একটা অংশকে বলা হয় ক্রপ। তো এইটা ধরলাম মশার পোলা পাকস্থলী, ক্রপ। এইটার মধ্যে এই যে দুইটা গ্যামিট আসছে, একটা হইলো ম্যাক্রোগ্যামিট আর আরেকটা হইলো মাইক্রোগ্যামিট। আরেকভাবে বললে ম্যাক্রোগ্যামিটটা হলো স্ত্রী গ্যামিট আর এইটা হলো পুং গ্যামিট। দুইটাই হ্যাপ্লয়েড, তাই না? তো এখন তোমরা বলো দেখি যে স্ত্রী গ্যামিটটা পুং গ্যামিটের কাছে যে মিলিত হবে, না পুং গ্যামিটটা স্ত্রী গ্যামিটের কাছে এসে মিলিত হবে? সব জায়গাতেই তো শুক্রাণুতেই ঝামেলা থাকে, শুক্রাণু যায় মিলিত হয়, তাই না? আর বাকি উদাহরণ বাদই দিলাম যে এমনি তো পুংরা আসছে। তো
পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট এই দুইটার মধ্যে যেহেতু এইটাই ফ্লাজেলা থাকে, সেই জন্য মানুষের শুক্রাণুতে আমরা দেখছি এরকম ফ্লাজেলা থাকে, এইটাই গিয়ে মিলিত হয়। কিন্তু এখানে কি ফ্লাজেলা আছে যে মিলিত হবে? ফ্লাজেলা তো নাই, তাহলে ফ্লাজেলা তৈরি করা লাগবে। স্ত্রীগ্যামিটটা এরকমই থাকবে, কিন্তু পুংগ্যামিটটায় এইরকম করে ফ্লাজেলা তৈরি হবে, ফ্লাজেলা তৈরি হবে। 4 থেকে 8টা ফ্লাজেলা তৈরি হয়। কেন? একটা ডিম্বাণুর জন্য 1 লক্ষ শুক্রাণু যায় না, মানুষের ক্ষেত্রে ওদের তো মাত্র 4 থেকে 8টা, কমই আছে। তো এই যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ফ্লাজেলা তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় এক্স ফ্ল্যাজেলেশন। যে প্রক্রিয়ায় ফ্লাজেলা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় এক্স ফ্ল্যাজেলেশন। ফ্ল্যাজেলেশন মানেই ফ্লাজেলা তৈরি হয়, এমনি বোঝা যাচ্ছে। তো এখন এর মধ্যে একটা ফ্লাজেলা খুলে আসে, হ্যাঁ, আর ডিম্বাণুর এই জায়গাটা এই ফ্লাজেলাটাকে রিসিভ করার জন্য এইরকম একটা অংশের সৃষ্টি হয়, ফোলা অংশ। এই অংশটার আবার একটা নাম আছে, এই অংশটাকে বলা হয় নিষেক কোণ বা অভ্যর্থনা কোণ। মানে এই দিক দিয়ে নিষেক হবে বা শুক্রাণুটাকে সে অভ্যর্থনা জানাবে, সেই জন্য এটাকে নিষেক কোণ বা অভ্যর্থনা কোণ বলা হয়। আর যখন এই দুইটা মিলিত হয়ে যাবে, ধরো ডিম্বাণুর সাথে এই দিক দিয়ে শুক্রাণুটা এসে মিলিত হয়ে অলরেডি গেছে, তখন তো ডিম্বাণুটা হ্যাপ্লয়েড ছিল, শুক্রাণুটা মানে পুংগ্যামিট স্ত্রীগ্যামিট হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলিত হয়ে ডিপ্লয়েড হয়ে যাবে, মানে এইটাই তখন জাইগোট হয়ে যাবে। এইটা হলো ম্যালেরিয়া জীবাণু জাইগোট হয়ে গেছে, ডাবল নিউক্লিয়াস ডিপ্লয়েড হয়ে গেছে। বুঝতে পারছি? ম্যালেরিয়া জীবাণুর জাইগোটকে বলা হয় উওকিনেট। ম্যালেরিয়া জীবাণুর জাইগোটকে বলা হয় উওকিনেট, তাহলে উওকিনেট হবে ডিপ্লয়েড। তাহলে আবার যখন এই মশাটা মানুষকে আক্রমণ করবে, তখন তো মানুষের শরীরে ডিপ্লয়েড জিনিস ঢুকে যাওয়ার কথা, তাই না? তা তো ঢুকে না, কারণ এই ওকিনেটটা সাথে সাথেই বাইরে চলে আসে, বাইরে চলে এসে এর গায়ে যুক্ত হয়। যখন ওকিনেটটা এর গায়ে যুক্ত হয়, তখন মশার পাকস্থলী প্রাচীরে, না ছিদ্র না, এর ভেতর দিয়ে আমরা দেখছি মূলে যে পানি ঢোকে, মূলে পানি ঢোকার জন্য কি ছিদ্র লাগে, এইগুলো এই প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে আসতে পারে ভিতর দিয়ে। এটার কিছু প্রসেস আছে, স্কুইজিং বলা হয়, এসব পরের ব্যাপার। তো যখন প্রাচীরের সঙ্গে এক্সট্রা করে লেগে আছে, প্রাচীরের সাথে গুটি 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 দেখা যাবে, ধরো এটা মশার পাকস্থলী, এর সাথে গুটি গুটি আছে, যখনই কোথাও গুটি বের হয় সেটাকে সিস্ট বলা হয়, তাই না? মানুষেরও হয় সিস্ট টিস্ট বলা, দেখছোই তো। তো এই ওকিনেটটা যখন এরকম গুটির মতো লেগে আছে গায়ের সাথে, তখন এই ওকিনেটকে বলা হয় ওসিস্ট। ওসিস্ট, তাহলে ওসিস্ট কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। কিন্তু আমাদের লাগবে হ্যাপ্লয়েড। তো এখানে অনেক প্রসেস আছে, যেহেতু তাড়াহুড়া একবারে বলে দেই যে এইটা এক সময় আবার গিয়ে ওসিস্ট থেকে মিওসিস বিভাজন হবে, মিওসিস বিভাজন হয়ে ওসিস্ট থেকে আবার ছোট 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 অনেক স্পোরোজয়েড তৈরি হবে। মিওসিস বিভাজনের মাধ্যমে এরকম অনেক স্পোরোজয়েড, এইগুলো আবার হলো সে স্পোরোজয়েড। তাহলে স্পোরোজয়েড কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? যেহেতু মিওসিস বিভাজন হয়ে তৈরি হয়েছে, সেই জন্য এইগুলো হ্যাপ্লয়েড হবে। আর এইটাই আবার যখন এই মশাটা মানুষকে কামড় দিবে, এটা এখান থেকে লালা গ্রন্থিতে গিয়ে, পাকস্থলীর সাথে তো লালা কানেক্টেড থাকে, তাই না? আমরা দেখছি মুখ কানেক্টেড, তো তখন মশকের লালা গ্রন্থিতে গিয়ে লালার সাথে বের হয়ে যাবে বাইরে, গিয়ে এইটা আবার আরেকটা মানুষকে আক্রমণ করবে, সেই মানুষের মধ্যে ঢুকে এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। কোন ভিতরে না, এখান থেকেই সরাসরি লালা গ্রন্থিতে যেতে পারে। মানে ক্রপটা আমরা বলছি পাকস্থলী, কিন্তু আসলে ক্রপটা পাকস্থলীর আগে একটা ফোলা অংশ হাসপরিংও আছে, এবং এই ক্রপের আবার দুইটা প্রাচীর আছে, বাইরে দিয়ে একটা প্রাচীর আর ভেতরে দিয়ে আরেকটা প্রাচীর। এইটা হলো দুই প্রাচীরের মাঝখানে থাকে আসলে। যেহেতু একদিনে সবকিছু পড়ায় ফেলা লাগতেছে, এই জন্য এত ডিটেইল পড়ার টাইম নেই। তোমরা যে বই রিডিং পড়বা, রিডিং করে যেখানে যেখানে সমস্যা হবে সেটা আবার বলবা, বা গ্রুপে মেসেজ দিবা, আমি আবার অ্যান্সার দিব, সমস্যা নেই। আর ইউটিউবে কমেন্ট করলে তো আলো ভালো হয়, তাই না? হ্যাঁ নাফিস, আর 2 মিনিট পড়াবো। আমি কথা শেষ করি, বললাম যাদের তোমাদের পড়া আছে আমি 2 মিনিট পড়াবো, তারা এই 2 মিনিট পরে ভিডিও দেখে নিবা। 2 মিনিট ইউটিউবে ভিডিও দেখে তো সমস্যা নেই, তাই না? তুমি আবার বসে থাকলা কেন? যাও তুমি পড়তে যাও, ইউটিউবে তো রেকর্ড দিয়ে দেওয়া হবে, লাস্টের 2 মিনিট দেখে নিবা। এই জিনিসই, নতুন কিছু না। এই জিনিসটা হলো ম্যালেরিয়ার জীবাণুর জীবন চক্রে জনুক্রম ব্যাখ্যা। এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? জনুক্রম শব্দের অর্থ কি? নাফিস তুমি দেখে নিও, সমস্যা নাই। এটা একই জিনিস, তোমার মাথা গরম গুলায় যাবে, তুমি পরে ভিডিওতেও দেখে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা দেখো, জনু শব্দের অর্থ হলো পর্যায়। জনু শব্দের অর্থ পর্যায়। তো মানুষের দুইটা পর্যায় আছে, একটা হ্যাপ্লয়েড পর্যায়, একটা ডিপ্লয়েড পর্যায়।
তো একটা পুরুষ থেকে যখন পুংজনন কোষ তৈরি হয়, পুংজনন কোষটা হ্যাপ্লয়েড, বা স্ত্রী থেকে স্ত্রী জনন কোষ তৈরি হয়, স্ত্রী জনন কোষটা হ্যাপ্লয়েড। কিন্তু এই দুইটা যে মিলিত হয়ে যায়, জাইগোট হয়ে যায়, সেখান থেকে আবার নতুন মানুষ হয়, নতুন মানুষের সব কোষ তো ডিপ্লয়েড, তাই না? তাহলে মানুষের দেহে দুইটা পর্যায় আছে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। সেরকম ম্যালেরিয়া জীবাণুরও দুইটা পর্যায় আছে না? এটা যদি আমরা সাজালে কেমন হবে? স্পোরোজয়েট, এটা হ্যাপ্লয়েড ছিল। তারপর এখান থেকে একসময় ক্রিপ্টোজয়েট, দেখেই তো আসছি, মেটাক্রিপ্টো, মেরোজয়েট, সব হ্যাপ্লয়েড। এখান থেকে ট্রফোজয়েট, গ্যামিট, সব হ্যাপ্লয়েড। আর গ্যামিট দুইটা যখন এসে মিলিত হবে, গ্যামিট দুইটা থেকে জাইগোট বা ওকিনেট হবে, সেখান থেকে ওসিস্ট হবে, এইটুকু হলো ডিপ্লয়েড। তাহলে পরীক্ষায় যদি আসে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে যৌনক্রম দেখা যায়, মানে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড যৌন দুইটাই দেখা যায়, এটা কি আমরা এরকম পুরাটা আঁকায় দেখাবো? পুরাটা আঁকায় দেখানো তো সম্ভব না, তাই না? আমরা খালি অ্যারো দিয়ে দিয়ে তারপরে কোনটা হয়, কোনটা এ না কোনটা টুয়ে, সেটা দেখাবো। বইয়ে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখবে ফ্লো চার্টটা করা লাগবে। এখন কথা হলো, এই ফ্লো চার্ট আবার তোমরা বইয়ের মতো করে মিলাতে যে উল্টা পাল্টা জট পাকায় ফেলো। তাহলে আমি বলছিলাম যে ডান পাশ থেকে আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবা, তারপর যেখানে যায় হবে তুমি সেই বরাবর লেখাটা এনে দিয়ে দিবা। যেমন এইখান থেকে ধরো আমি শুরু করলাম, প্রথমে কি প্রবেশ করে মানুষের দেহে? আমরা তো করে আসছি, আমরা আমাদের মতো করে লিখবো। আমরা দেখছি স্পোরোজয়েট প্রবেশ করে, তাহলে স্পোরোজয়েট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড, লিখে দাও হ্যাপ্লয়েড। স্পোরোজয়েট থেকে কি হয়? ক্রিপ্টোজয়েট, পুরোটা লিখলাম না আমি। স্পোরোজয়েট থেকে ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট থেকে মেটাক্রিপ্টো, মেটাজয়েট, হ্যান ত্যান সব কিছু একবারে চলে গেলাম ট্রফোজয়েটে। ক্রিপ্টোজয়েট থেকে ট্রফোজয়েট হয়, ট্রফোজয়েট এন না লিখলেও হবে, আমি যেহেতু টাইম নাই সেজন্য আরো লিখতেছি না, স্কিপ করে যাচ্ছি। ক্রিপ্টোজয়েট থেকে সাইজন, ফ্রোজেন, হ্যান ত্যান একবারে আমি লিখলাম। ট্রফোজয়েট থেকে মাইক্রোগ্যামিট হয় আর ম্যাক্রোগ্যামিট হয়, বা পুংগ্যামিট হয় আর স্ত্রী গ্যামিট হয়, পুংগ্যামিট আর স্ত্রী গ্যামিট। তো সব লেখার দরকার নাই, তোমরা এইরকম লিখলেই হবে। পুংগ্যামিটটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড, তাই না? দেখছি তো আমরা। এই দুইটা মশার পাকস্থলীতে গিয়ে মিলিত হবে। তো এইখান থেকে দেখায় দিবা যে পুং আর স্ত্রী গ্যামিট এই যেরকম করে মিলিত হয়েছে, মিলিত হয়ে যে জিনিসটা হয়েছে এইটার নাম হলো জাইগোট বা ওকিনেট। একই জিনিস যদিও, কিন্তু বইয়ে আলাদা করে দেখাইছে জাইগোট। জাইগোটের পরে আলাদা করে ওকিনেট দেখাইছে। ওকিনেট হলো ডিপ্লয়েড। সেখান থেকে যখন এইটা এসে লেগে গেল প্রাচীরে, তখন এইটার নাম হলো ওসিস্ট। আমি কিন্তু ইচ্ছা মতো আরো দিচ্ছি, খেয়াল করছো? যেখানে এসে আমার যা দরকার সেভাবে দিয়ে দিচ্ছি। ওসিস্ট হলো ডিপ্লয়েড, এইখান থেকে আবার মিওসিস বিভাজন হয়েছে, হয়ে আবার স্পোরোজয়েট হয়ে গেছে। তো এভাবে তোমাদের যেখানে যা ইচ্ছা লিখবা, লিখে তারপরে আমাদের এই যে এইটুকু, তো আমরা তো চোখে দেখতেই পারতেছি যে এইটুকু হলো ডিপ্লয়েড, তাই না? তো তখন তুমি টান দিয়ে দেখাই দিবা যে হ্যাঁ এই যে এইটুকু টান দিয়ে দিলাম, টান দিয়ে এই যে এইটুকু এইখানে লিখবা হলো এটা ডিপ্লয়েড পর্যায়, আর এইখানে লিখবা হলো এটা হ্যাপ্লয়েড পর্যায়। সুতরাং ম্যালেরিয়া জীবাণু জীবন চক্রে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড জন্য দুইটাই দেখা যায়। এইটুকুই দিবা। এই দিয়ার মানে এখানে এইগুলোই লিখবা, প্লাস তুমি তো লিখে দিবা যে স্পোরোজয়েট। এখানে তো লিখতেছো না যে যকৃতে যখন আক্রমণ করছে তখন স্পোরোজয়েট বলা হয়, শকে তো এত কথা লেখা নেই। তো শকটা আঁকায়ে তারপর বর্ণনার সময় শুধু এইটুকু লিখে দেবে যে প্রথমে যকৃতে আক্রমণ করে তখন স্পোরোজয়েট বলে, তারপর লোহিত রক্তকণিকায় তখন এটা বলে, এরকম করে জাস্ট বর্ণনা শেষ। তো এইখানে দেখো তাহলে যৌন জনন কোথায় হয়েছে? মশকির প্রপে, তাই না? এই জন্য আমরা বলছিলাম মশকিকে বলা হয় প্রাথমিক বা মুখ্য পোষক। মনে নাই? ম্যালেরিয়া জীবাণু দুইটা পোষক, প্রাথমিক আর মাধ্যমিক। মশকির ক্ষেত্রে যেহেতু যৌন জনন হয়, মানে ম্যালেরিয়া জীবাণুর জন্য ইম্পর্টেন্ট কোনটা, মানুষের দেহে থাকা না মশকিতে থাকা? মশকির দেহে থাকা, কারণ মশকিতে তাদের জন্ম হয়। এই জন্য মশকি হলো মেইন বা মুখ্য পোষক, আর মানুষ গৌণ বা মাধ্যমিক পোষক। আরো তাও মনে না থাকলে আমরা এইভাবে শিখছিলাম যে মাতে মানুষ আর মাতে মাধ্যম।